ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানবো। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে জেনেছিলাম, যেখানে আমরা জৈন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপর দেখা যাচ্ছে যে প্রতিবাদী যখন ধর্ম আন্দোলন ঘটে, ঠিক সে সময়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমরা বিভিন্ন ধরনের ষোড়শ মহাজন পদ দেখতে পাই। মানে প্রথমে হচ্ছে জনপদ, প্রথমে জন, তারপর হচ্ছে জনপদ, সেখান থেকে হচ্ছে মহাজনপদ। আর ষোড়শ মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের আমরা বৌদ্ধ এবং জৈন গ্রন্থে মূলত 16টা মহাজন পদের কথা জানতে পারি, যার জন্য আমরা এটাকে ষোড়শ মহাজন পদ বলা হয়। জনপদ থেকে মহাজন পদ। গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হয় জন। সেই জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য। জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে। জনগণ যেখানে বসবাস করে তাকেই বলা হয় জনপদ, অর্থাৎ জনগণের যেখানে পা বা পদ রাখেন সেটাই হলো জনপদ। কোনো একটি নির্দিষ্ট এলাকা জনগণ পাকাপাকি বসবাস শুরু করলে তা জনপদ গড়ে ওঠে। মানে যখন দেখা যায় মানুষ স্থায়ীভাবে একটা জায়গায় পাকাপাকিভাবে বসবাস শুরু করে দেয়, তখন সেখান থেকে আমরা জনপদের উত্থান দেখতে পাই। এবার জনপদের থেকে বড় হচ্ছে মহাজনপদ। এটি হচ্ছে জনপদের বৃহত্তর রূপ। জনপদ বলতে লোকালয়কেও বোঝানো হয়। প্রাচীন ভারতের উপাদানগুলি আবার জনপদ অর্থে জনবসতি সম্পন্ন কৃষিপ্রধান এলাকাকেও বোঝানো হয়। তখনকার দিনের মানুষ ছিল মূলত কৃষিপ্রধান। তাহলে যেখানে চাষাবাদ হবে সেখানে কি হবে, একটা মানে জনগণের সেখানেই তারা বসতি গড়ে তুলবে। জনপদ শব্দটি ধীরে ধীরে একটি বিশেষ ভৌগোলিক এবং রাজনৈতিক মাত্রা প্রাপ্ত হয়ে শক্তিশালী জনপদের মর্যাদা লাভ করে, তা মহাজনপদ নামে পরিচিত। এখন আমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানবো, যেখানে আমরা 16টা মহাজন পদ দেখব। বৌদ্ধ গ্রন্থ রয়েছে মহাবস্তু এবং জৈন গ্রন্থ রয়েছে ভগবতী সূত্র। সেখান থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য দেখা যায়, এবং যেগুলির নাম হচ্ছে ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদে যে ম্যাপটা আছে সেটা যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে দেখো যে সব থেকে যেটা উত্তরতম মহাজন পদ সেটা হচ্ছে কম্বোজ। তার ঠিক একটু নিচেই রয়েছে গান্ধার, যেটাকে পশ্চিমতম মহাজন পদ। এছাড়া রয়েছে পূর্বতম যেটা মহাজন পদ, সেটা হচ্ছে অঙ্গ, পূর্ব ভারতে রয়েছে। এবং যেটা হচ্ছে দক্ষিণ ভারতে, সেখানে একটি মাত্র মহাজন পদ রয়েছে, যেটার নাম হচ্ছে অসমক। এছাড়া বাকি যতগুলি তোমরা মানে একটি মাত্র মহাজন পদ যেটা রয়েছে গোদাবরী নদীর তীরে, যেটা অসমক রয়েছে দক্ষিণ ভারতে একটি মাত্র। আর বাকি যতগুলো মহাজন পদ দেখছো সেগুলো প্রত্যেকটাই প্রায় উত্তর ভারতের দিকে রয়েছে। তো ষোড়শ মহাজন পদের মধ্যে রয়েছে কৌশল, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বজি বা বিজ্জি, বানানটা ভুল আছে, বজি বা বিজ্জি, মল্ল, তারপর চেদি, বর্ষ, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। গান্ধার এবং কম্বোজ এটা পাকিস্তানে রয়েছে। আর যেটা ধরো বজি আর অঙ্গ সেটা মূলত পূর্ব ভারতে রয়েছে। যেটা মগধ, মগধ বলতে বর্তমান যেটা মানে দক্ষিণ বিহারটাকে বোঝায় বর্তমানে, কিন্তু এটা ঝাড়খণ্ডে পড়েছে। তো যতগুলো আমরা দেখলাম 16টা মহাজন পদ, তার মধ্যে ভোজি এবং মল্ল হচ্ছে অরাজতান্ত্রিক শক্তি, অর্থাৎ গণরাজ্য। মানে যেখানে একজন মানে রাজতান্ত্রিক মানে কি, যেখানে একজন রাজা থাকবে, তার অধীনে পুরো জায়গাটা রাজত্ব হবে। কিন্তু গণরাজ্য বলতে বোঝায় যেখানে অনেক জন থাকবে এবং তারা সকলে মিলে সেই জায়গাটা, সেই অঞ্চলটা শাসন করবে, সেটাকে বলা হচ্ছে গণরাজ্য, যেটাকে বলা হয় প্রজাতান্ত্রিক বা গণরাজ্য, যেটা যেটা রাজতান্ত্রিক নয়। বাকিগুলো রাজতান্ত্রিক আওতায় ছিল। এখন আমরা ষোড়শ মহাজন পদ এবং তাদের রাজধানী এবং বর্তমানে সেটি কোথায় অবস্থিত সেটা সম্পর্কে দেখবো। যেটা হচ্ছে অঙ্গ মহাজন পদের রাজধানী হচ্ছে চম্পা। এটি বর্তমানে বিহারে যেটা মুঙ্গের ও ভাগলপুর সেখানে রয়েছে। মগধের রাজধানী ছিল, প্রথমে ছিল রাজগৃহ, তারপরে ছিল পাটলিপুত্র। এটা হচ্ছে দক্ষিণ বিহার। আর দক্ষিণ বিহার আমরা জানি যে বিহার কিছুটা অংশ নিয়ে ঝাড়খণ্ড পরবর্তীকালে হয়েছে, তাহলে অনেকটা সেই ঝাড়খণ্ডের এরিয়ার মধ্যেও পড়ছে, মানে মগধ যেটা। তারপরে হচ্ছে কাশীর রাজধানী হচ্ছে বারাণসী, এবং এখানে ওটাও রয়েছে উত্তরপ্রদেশে, যেটা প্রয়াগরাজ নামেও পরিচিত। এরপরে রয়েছে কৌশল, যেটা মহাজন পদ, সেটা রাজধানী হচ্ছে শ্রাবস্তী, এটি বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে। তারপরে আছে বজ্জি হচ্ছে বৈশালীতে, এটা উত্তর বিহারে রয়েছে। মল্ল হচ্ছে কুশিনারা বা পাবা, যেটা উত্তরপ্রদেশে। চেদি হচ্ছে শক্তিমতী, এটা বুন্দেলখণ্ডে রয়েছে। বর্ষ, এটা রাজধানী হচ্ছে কৌশাম্বী, উত্তরপ্রদেশে রয়েছে। কুরু ইন্দোপস্থ রাজধানী, এবং এটা বর্তমানে দিল্লিতে রয়েছে, দিল্লি ও মিরাটে। পাঞ্চাল, এটা রাজধানী ছিল দুটো, একটা হচ্ছে অহিচ্ছত্র, একটা হচ্ছে কম্পিল্ল, এবং এটা বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে। দেখো বেশিরভাগ কিন্তু আমরা উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে মৎস্য, এটার রাজধানী হচ্ছে বিরাটনগর, এবং এটা রাজস্থানে রয়েছে। সুরসেন মথুরাতে, এটা উত্তরপ্রদেশে রয়েছে। তারপর হচ্ছে অসমক, সেটা হচ্ছে কোটালি, যেটা দক্ষিণ ভারতে যেটা গোদাবরী নদীর তীরে, সেটা মানে যেটা বললাম প্রয়াগরাজ হচ্ছে, এটা মানে এলাহাবাদের নাম ছিল, প্রথমে প্রয়াগরাজই নাম ছিল, পরে এটার নাম এলাহাবাদ, এবং তারপর এখন বর্তমান প্রয়াগরাজই ব্যবহার করা হয়। তো এই যে ধরো এটা অসমক, এটা হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ। অবন্তী, এটা উজ্জয়িনীতে রয়েছে মধ্যপ্রদেশে, যেটা আরেকটা নাম। অবন্তীর দুটো আমি দেখলাম, একটা দেখছি উজ্জয়িনী, একটা হচ্ছে মহেশমতি। আর যেটা অসমক, এটা হচ্ছে কোটালি এবং পন্ডল। এরপর রয়েছে গান্ধার।
গান্ধারের হচ্ছে তক্ষশিলা, যেটা পাকিস্তান এবং আফগানিস্তানের, মানে পাকিস্তান এবং আফগানিস্তান দুটোই কিছু কিছু অংশ মিলে রয়েছে। কম্বোজ হচ্ছে রাজপুর এবং হাটক, এগুলো হচ্ছে রাজধানী। এবং এটা কাশ্মীর ও হিন্দুকুশ অঞ্চলে, যেটা বর্তমান পাকিস্তান, সেখানে রয়েছে কম্বোজ মহাজন পদ। তো কাশী, যেটা আমরা দেখলাম মহাজন পদ, সেখানকার শাসকরা নিজেদেরকে সমগ্র ভারতের প্রভু বলতো। এটা হবে ভারত, সমগ্র ভারতের প্রভু, এবং সকল জম্বুদ্বীপ বলে চিহ্নিত করত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে 16টি মহাজন পদের উত্থান দেখি, যেটা ষোড়শ মহাজন পদ। এবার 16টা যে মহাজন পদ দেখলাম, তারা দেখা যেত যে প্রায় সময় নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হতো। এভাবে দেখা যাচ্ছে 16টা মহাজন পদ একে অপরের সাথে যুদ্ধ হতো, বা শক্তিশালী রাজ্য কি করতো, শক্তিশালী মহাজন পদ তার থেকে দুর্বল মহাজন পদটাকে নিজের অধীনে করে নিত। এরপর দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত 4টা মাত্র রাজ্য শক্তিশালী হয়েছিল, যার মধ্যে ছিল কৌশল, বর্ষ, অবন্তী এবং মগধ। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে আমরা দেখতে পাই যে উত্তর ভারতে, যেটা কৌশল রাজ্যের প্রসেনজিৎ, অবন্তীরাজ প্রদত্ত, বর্ষরাজ উদয়ন, মগধরাজ বিম্বিসার নিজ নিজ প্রতিপত্তি বৃদ্ধি করতে সমর্থ হয়। আর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমরা দ্বিতীয় যেটা নগরায়ণ, সেটা দেখেছিলাম। প্রথম নগরায়ণ আমরা কখন দেখেছিলাম? সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময়। আর দ্বিতীয় নগরায়ণ আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখতে পাই। এরপর দেখা যায় যে তাদের মধ্যে সদ্ভাব ছিল না, ফলে ভারতের সার্বভৌমত্ব রাজ্য স্থাপনের উদ্দেশ্যে দেখা যেত এরা পারস্পরিক অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হতো। মানে প্রথমে 16 জন ছিল, তারপর হলো 4 জন, এবার 4 জনও যুদ্ধ করছে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে মগধ জয়ী হবে। শেষ পর্যন্ত সেই প্রতিদ্বন্দ্বিতায় মগধ জয়ী হবে এবং আর্যাবর্তে স্বাধীন মগধ রাজ্যের উদ্ভব হবে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই সময়কে ভারতীয় রাজকীয় ঐক্যের যুগ বলে অভিহিত করেছেন। এই জনপদগুলি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, যেমন বৌদ্ধ গ্রন্থ রয়েছে, অঙ্গুত্তর নিকায়, জাতক, তারপর হচ্ছে দীর্ঘ নিকায়, জৈন ভগবতী সূত্র রয়েছে, এছাড়া পাণিনি অষ্টাধ্যায়, সেখান থেকেও আমরা মহাজন সম্পর্কে অনেক কিছু তথ্য পাই। এখন আমরা দেখবো যে যতগুলো ছিল তাদের মধ্যে মুঘল কিন্তু জয়ী হয়েছিল, যার জন্য মুঘলদের সাম্রাজ্য গড়ে উঠেছিল। এবার কি জন্য? দেখো, কোনো একটা জায়গায় যে ধরো সাম্রাজ্য হচ্ছে, সেখানে কিন্তু প্রকৃতি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে থাকে। তো মগধ ছিল প্রকৃতি ধার দিয়ে পরিপূর্ণ। প্রকৃতি, যেটা বলতে পারো যেগুলো ধরো রিসোর্স রয়েছে, সেগুলোতে মগধ কিন্তু পরিপূর্ণ ছিল। যেমন হচ্ছে ভৌগোলিক অবস্থান। মগধ ছিল পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগের একটি প্রধান কেন্দ্রস্থল। গঙ্গা, সোন, গন্ডক নদী 3 দিক থেকে মগধকে এবং 5টি, এবং এখানকার যে পাহাড় ছিল রাজগৃহ 5টি পাহাড় এবং উঁচু প্রাচীর বেষ্টিত রাজধানী ছিল। তাহলে রাজগৃহ, যেখানে আমরা 5টি পাহাড় দেখতে পাই, এবং উঁচু প্রাচীর বেষ্টিত ছিল। এবার রাজধানী সবসময় কি সেফ জায়গায় রাখা হয়। গঙ্গা, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে রাজগৃহ ছিল, পরে পাটলিপুত্র হয়েছিল। তো গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল পরবর্তী রাজধানী পাটলিপুত্র থেকে গাঙ্গেয় উপত্যকার উপর মগধের নিয়ন্ত্রণ স্থাপন করা সহজ হয়েছিল। কারণ ধরো জলটা, মানে যেটা হচ্ছে নদীটা গুরুত্বপূর্ণ ভূমিকা তখনও ছিল, এখনো আছে। এবার আছে জনসংখ্যা। যেখানে ধরো এখানে একটি বড় অংশ, যেখানে জনসংখ্যার একটি বড় অংশ গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে অরণ্যভূমি পরিষ্কার করে এবং ব্যাপক হারে কৃষিকাজ শুরু করে। যে ধরো গঙ্গা এবং যমুনার দোয়াব অঞ্চল, মানে সেই জায়গাটা কিন্তু খুবই উর্বর হবে, তাহলে সেখানে কৃষিকাজ খুব ভালো হবে। তাহলে যেখানে মানুষ জীবিকা পাবে, সেখানেই মানুষ বেশি যাবে। জনসংখ্যার একাংশ বাণিজ্যে লিপ্ত হতো, যেহেতু ধরো নদী রয়েছে, সেইখান দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যাওয়া আসা করা যেত। এছাড়া দেখা যেত যে একাংশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, তাহলে যার ফলে দেখা গেছিল যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। আবার এখানে যেটা কৃষি নির্ভর, যেহেতু বনাঞ্চল ছিল, তার জন্য এখানে সহজে আমরা বন্যগুলো ধরো, যেমন হাতি যেমন যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগতো, সেটা মগধ থেকে আরামসে পাওয়া যেত। তারপরে ধরো যেহেতু জঙ্গল ছিল, তাহলে সেখান থেকে কাঠ সহজেই পাওয়া যেত। গঙ্গা এবং সোন নদীর প্রদত্ত পলিমাটি সমন্বিত মগধের জমি ছিল খুবই উর্বর, যার ফলে ভালো শস্য উৎপাদন হতো। বাণিজ্যের প্রসার, যেখানে দেখা যেত যে নদীপথে বিশেষত গঙ্গার নদীর উপর মগধের নিয়ন্ত্রণ হতো। নৌ বাণিজ্য মূলত অন্তর্দেশীয় এবং বহিঃ বাণিজ্য হতো। তারপরে রয়েছে খনিজ সম্পদের মধ্যে যেমন ধরো মগধ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ধলভূম, সিংভূম, যেখানে লৌহ এবং তামা সম্পদের ভরপুর ছিল, যেখান থেকে বিভিন্ন ধরনের ধরো অস্ত্র নির্মাণ করার জন্য লৌহ খুবই দরকার ছিল। এছাড়া লোহা এবং তামা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত, যেগুলো ধরো ধাতু। গয়া জেলার বরাবর পাহাড়ে এবং ধারওয়াড়ে অবস্থিত লৌহ খনি দেশের প্রভুত্ব খনিজ সম্পদের ভান্ডার ছিল, এবং দৈনন্দিন জীবনে এবং উন্নত অস্ত্রশস্ত্র নির্মাণেও লোহার ব্যাপক ব্যবহৃত হতো। এরপর রয়েছে রাজনৈতিক কারণ, যেখানে খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 4th শতকে আমরা খুবই মানে দক্ষ শাসক আমরা দেখেছি। যেমন ধরো রয়েছে বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, তারপর হচ্ছে মহাপদ নন্দ। এখন আমরা দেখবো হর্ষঙ্ক বংশ। বিম্বিসার, তিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছিলেন, এবং মগধের উত্থানে পেছনে হর্ষঙ্ক বংশের উল্লেখযোগ্য শাসক ছিলেন বিম্বিসার। এবং তিনি দেখা গেছিল যে রাজনীতিটাকে খুব ভালোভাবে জানতেন, যার জন্য তিনি তার আশেপাশের অঞ্চলে রাজাদের সাথে ভালো সম্পর্ক রেখেছিলেন। যেমন রাজনৈতিক পরিস্থিতি বিম্বিসারের ধারণা ছিল খুবই স্বচ্ছ, তাই তিনি দূরবর্তী রাজ্যগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন, এবং সামরিক শক্তি বলিয়ান বজি গণরাজ্যের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখবো যে বিম্বিসারের পুত্র অজাতশত্রু কিভাবে বজির সাথে এক দীর্ঘ সংঘর্ষ করার পর বজি যে গণরাজ্যটা ছিল, সেটাকে মগধের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে। এছাড়া রয়েছে গান্ধার রাজ পুরুসুতির কাছে দূত প্রেরণ করেছিল। তারপর রয়েছে অবন্তী প্রদত্তের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। সমকালীন গ্রন্থ থেকে জানা যায় যে অবন্তী রাজ স্বয়ং যখন জন্ডিস রোগে আক্রান্ত হয়, তখন তিনি নিজের রাজ্যের চিকিৎসক ছিল জীবক, সেখানে তাকে পাঠিয়েছিল। জীবক তিনি বিম্বিসারের রাজবৈদ্য ছিল, এছাড়া গৌতম বুদ্ধেরও চিকিৎসা তিনি করতেন। এবং অবন্তী রাজ্যের যখন জন্ডিস হয়, তখন তিনি নিজের যেটা
কবিরাজি, রাজকবিরাজি ছিল, তাকে দেখা গেছিল চিকিৎসক জীবককে পাঠিয়েছিল। তারপর রয়েছে বৈবাহিক সম্পর্ক, মানে দেখা গেছিল যে বিম্বিসার উল্লেখিত রয়েছে যে তিনি অনেকগুলোই তিনি বিবাহ করেছিলেন এবং সেটার মাধ্যমে তিনি তার রাজ্যটার বিস্তার করেছিলেন, তো বৈবাহিক নীতি ব্যবহার করেছিলেন। বিম্বিসার যেমন কৌশলের রাজকন্যা কৌশলা দেবী বিবাহ করে কাশী লাভ করেছিলেন। তারপরে যেমন বজ্জি বা বৈশালীর রাজকন্যা চেলেনা, এটা ল হবে, চেলেনা, চেলানাকে বিবাহ করে। তারপর হচ্ছে বিদেহ রাজকন্যা বাসবীকে বিবাহ করে। তারপর হচ্ছে মল্ল রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করে। এভাবে দেখা যাচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এরপর দেখবো অঙ্গজয়। অঙ্গজয়, যেখানে তিনি অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করেন এবং অঙ্গজয়ের মাধ্যমে মগধের সাম্রাজ্যবাদী নীতি যে জয়যাত্রা শুরু হয়েছিল অশোকের রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধের সূত্র ধরে তা সমাপ্তি হয়েছিল। মানে যখন তোমরা অশোকের সাম্রাজ্য দেখবে, কলিঙ্গ যুদ্ধ তো এটা একমাত্র যুদ্ধ করেছিল অশোক, দক্ষিণ ভারতের কিছুটা জায়গা বাদ দিয়ে পুরো ভারতটা ছিল, যতটা জায়গা দেখছো বর্তমানে বাংলাদেশ, তারপর ধরো পাকিস্তান, ওই জায়গাগুলো পুরোটা দেখা গেছিল যে অশোকের পুরো জায়গাটাতে অশোকের শাসন কার্য চলছিল, মানে অশোকের অধীন আন্ডারে ছিল এটা। তাহলে কতটা বিস্তার হয়েছিল, যেখানে আমরা বিম্বিসার যেটা শুরু করেছিল এবং সেটা শেষ করছে অশোকের রাজত্বকালে কলিঙ্গ জয়, যেখানে দেখা যাচ্ছে যে তিনি অঙ্গরাজ ব্রহ্মদত্তকে অর্থাৎ বিম্বিসার অঙ্গ জয়ের মাধ্যমে মুগধের সাম্রাজ্যের নীতি শুরু করছে এবং অশোক কলিঙ্গ জয়ের মাধ্যমে তার সমাপ্তি ঘটছে। পুরো ভারতটাই দেখা যাচ্ছে যে ম্যাপে তোমরা দেখো যে পুরো যে ভারতটা এটা অশোকের শাসনকাল ছিল, যেখানে পুরো ভারতটা অশোকের শাসনের অধীনে হয়ে পড়েছিল এবং এটা সূচনা কে করেছিল? বিম্বিসার, অঙ্গ জয়ের মাধ্যমে। বিম্বিসারের রাজত্বকালে আমরা দেখেছি মহাবীর গৌতম বুদ্ধ উভয় বিম্বিসারের শাসনকালে ধর্মমত প্রচার করতেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও জৈন ধর্মের প্রতি তার পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো বৌদ্ধ ধর্মে দেখা গেছে যে বিদেশি পুত্র অজাতশত্রুর হাতে বিম্বিসার প্রথমে কারারুদ্ধ হন এবং পরে নিহত হয়। প্রতিশোকে মহিষী কৌশলা দেবী প্রাণত্যাগ করেন। বিম্বিসারের উপাধি ছিল সেনিক বা সেনীয়। এরপর দেখবো অজাতশত্রু। অজাতশত্রু হচ্ছে হর্ষঙ্ক বংশের পরবর্তী শাসক, যিনি কুনিক তার উপাধি। অজাতশত্রু ছিলেন বিম্বিসারের দ্বিতীয় স্ত্রী লিছিবি রাজকন্যা চেলানার গর্ভজাত সন্তান এবং তার সময় হর্ষঙ্ক বংশের গৌরব এবং প্রভাবপত্তি উচ্চ সীমায় স্পর্শ করেছিল। রাজা অজাতশত্রুর রাজত্বের 8 বছরের মাথায় দেখা যায় গৌতম বুদ্ধ মারা যায়। মানে যখন রাজা অজাতশত্রু যখন সিংহাসনে বসেন তখন দেখা যায় মহাবীর তখন তিনি দেখা যাচ্ছে দেহত্যাগ করছেন এবং যখন অজাতশত্রুর রাজত্বে যেটা 8 বছর, সে সময় দেখা যাচ্ছে যে গৌতম বুদ্ধ মারা যান এবং গৌতম বুদ্ধের বয়স তখন ছিল 80 বছর বয়স। কৌশল রাজ্যের বিরুদ্ধে যে যুদ্ধ রয়েছে, যে তৎকালীন দুটি বৃহৎ শক্তি ছিল, একটা ছিল কৌশল রাজ্য আর একটা ছিল বজ্জি, যেখানে দেখা যাচ্ছে যে কৌশল এবং বজির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। কৌশল রাজ প্রসেনজিতের ভগ্নী ছিল। কৌশলা দেবীর মৃত্যুর প্রতিশোধে নিতে দেখা যাচ্ছে যে প্রদত্ত অর্থাৎ তার ভাই কাশী রাজ্যটা নিয়ে নেয়। যেহেতু ধরো কৌশলা দেবীর কাছ থেকে কাশী পেয়েছিল বিম্বিসার, এবার ধরো বিম্বিসারকে তো মেরে দেওয়া হয়েছিল, তো যার জন্য দেখা যাচ্ছে যে কৌশলা দেবী কৌশলা দেবী তারপরে মারা যাচ্ছে, মানে প্রতিশোধে তারপরে দেখা যাচ্ছে যে কৌশলা দেবীর মৃত্যুর প্রতিশোধ নিতে দেখা যাচ্ছে প্রদত্ত তিনি কাশীটা নিয়ে নেয়। এরপর দেখা যাচ্ছে মগধের সাথে যুদ্ধ হয়, দীর্ঘকাল যুদ্ধ হয় এবং প্রসেনজিতের কন্যা বাজিরাকে দেখা যাচ্ছে তাদের এটা প্রসেনজিৎ হবে, প্রসেনজিতের কন্যা বাজিরাকে অজাতশত্রুর হাতে আত্মসমর্পণ করে এবং যৌতুক হিসেবে দেখা যাচ্ছে পুনরায় কাশী লাভ করে। কিছুদিন পরে লিছিবি রাজ চেতকের নেতৃত্বে 36টি গণরাজ্যে মগধের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে কৌশলও তাদের যোগ দেয় এবং তখন কৌশল রাজা ছিল প্রসেনজিতের পুত্র বিদুর দাস। এরপরে দেখবো যে একসময় দেখা গেছিল যে বজি রাজ্য গণরাজ্যটা কিছুতে অজাতশত্রু নিজের অধীনে করতে পারছিল না। তখন দেখা যায় যে অজাতশত্রু তার এক তার এক কর্মচারীকে কি করে গৌতম বুদ্ধের কাছে পাঠায় এবং গৌতম বুদ্ধকে বলে যে কিভাবে বজিটাকে দখল করা যায়। তখন গৌতম বুদ্ধ বলেছিলেন যে বজিটা মানে এতটাই উন্নত যে যেখানে 7টা নিয়ম পালন করা হয়, যতদিন এই 7টা নিয়ম পালন করা হবে ততদিন কিন্তু বজি কেউ অধিকার করতে পারবে না। তাহলে সেই 7টা নিয়ম কি সেটা একটু দেখবো। মগধের রাজা অজাতশত্রু একবার বজিদের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ নিয়েছিল এবং সেই সময় দেখা যাচ্ছে যে গৌতম বুদ্ধের মতামত জানতে একজন কর্মচারীকে বুদ্ধের কাছে পাঠান। বুদ্ধ তখন নিজের শিষ্য আনন্দের সঙ্গে সেই বিষয়ে কথাবার্তা করেন এবং বজিদের দেওয়া বুদ্ধের উপদেশের মধ্যে 7টি নিয়মের কথা ওঠে এবং বুদ্ধ বলেন যে সেই নিয়মগুলো মেনে চললে বজিদের উন্নতি অটুট থাকবে এবং রাজা অজাতশত্রু কোনোভাবে বজিদের হারাতে পারবে না। সেই নিয়মগুলো এখন দেখব। যে বজিরা প্রায় সভা করে রাজ্য চালাতে হবে, বজিদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে, বজিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে, বজি সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে এবং তাদের সম্মান করতে হবে, বজি সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে, বজিদের সমস্ত দেবতার মন্দিরগুলো যত্ন রাখতে হবে। মন্দির যে জিনিসটা ছিল সেটা কিন্তু গুপ্ত যুগে আমরা দেখতে পাই, তাহলে এখানে মন্দির হবে না, মানে বর্জিদের সমস্ত যে সময় দেবতা চলে এসেছে, মানে যেহেতু প্রকৃতির পুজো করা হতো, দেবতা পুজো তো হতো, তাহলে সমস্ত দেবতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটা এবার হচ্ছে নিজেদের অঞ্চলে গাছপালা এবং পশু পাখিদের উপর অত্যাচার করা চলবে না। তাহলে নিজেদের অঞ্চলে গাছপালা এবং পশু পাখিদের উপর অত্যাচার করা এটা হবে চলবে না। এই 7টা নীতি যতদিন চলবে ততদিন কিন্তু দেখা যাবে যে বজি দখল করা যাবে না। কিন্তু পরবর্তীকালে অজাতশত্রু দেখা যায় যে সেখানে মানুষ মানে তার নিজের লোক পাঠিয়ে দেয় এবং তারপরে বজির ভিতরে ফাটল ধরাতে শুরু করে দেয়। দেখবে যে যতক্ষণ আমরা নিজেদের মধ্যে থাকি ততক্ষণ ভালোই থাকে, কিন্তু বাইরে থেকে দেখবে যখন কেউ ঢুকে, কোনো পরিবার বলো, সমাজ বলো, রাজ্য বলো, দেখায় যে সে খুবই ভালো, কিন্তু তারপর কি করে যে সে সমস্ত কিছু লক্ষ্য করে এবং তারপরে সে পুরো জায়গাটাই ফাটল ধরিয়ে দেয়।
তো সে কাজটাই করেছিল এবং তারপর দেখা গেছিল যে বজি যে জায়গাটা সেটাকে তো দুর্বল করে দিল এবং তারপর অজাতশত্রুর পক্ষে বজি দখল করা সহজ হয়েছিল। কিন্তু অনেকদিন দেখা গেছিল এই যুদ্ধটা হয়েছিল, কিন্তু ভিতর থেকে কিন্তু ফাটলটা বাইরের লোকেই করেছিল, যেটা অজাতশত্রুই নিয়োগ করেছিল। তো বজির বিরুদ্ধে দেখা গেছিল যে অজাতশত্রু দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব 484 অব্দে এবং তা স্থায়ী হয়েছিল 16 বছর এবং তার অধিক সময়। তাহলে 16 বছর ধরে একটা যুদ্ধ হয়েছিল এবং প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অজাতশত্রু কয়েকটি যুদ্ধ কৌশল মানে করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে প্রথমত হচ্ছে যে বৈশালীকে কেন্দ্র করে লিচ্ছিবিদের গণরাজ্য অবস্থিত ছিল গঙ্গা নদীর বিপরীত তীরে এবং যুদ্ধ পরিচালনার সুবিধার্থে তিনি পাটলি গ্রামে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এটা কে করেছিল? গঙ্গা নদীর তীরে পাটলি গ্রামে, এটা করেছিল অজাতশত্রু। তাহলে অজাতশত্রু পাটলি গ্রামে দেখা গেছিল যে একটি দুর্গ করেছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অজাতশত্রুর পরে যখন উদয়ন মুগলের সিংহাসনে বসেন, তখন দেখা যাচ্ছে যে পাটলি গ্রাম, এই পাটলি গ্রামটার নামে পাটলিপুত্র করছে এবং তারপর সেটা মুগলের রাজধানী হচ্ছে। তাহলে একটা তো হচ্ছে বই দখল করার জন্য পাটলি গ্রামে একটি দুর্গ, যেটা নিফ কিন্তু দিয়ে দিয়েছিল অজাতশত্রু, আর রাজধানী করবে উদয়ন। আরেকটা হচ্ছে যে দুটো অস্ত্র ছিল, একটা ছিল মহাশিলা কণ্টক, যেখানে দেখা যেত পাথরের টুকরো নিক্ষেপ করার জন্য একটি বৃহৎ যন্ত্র বিশেষ, আর একটা ছিল রথ মুসল। রথ মুসল এটা ছিল ধারালো ছুরি এবং অন্যান্য ছোট জিনিসের সমন্বয়ে তৈরি রথ। এবার রথের ভিতরে দেখা যেত যে একজন যে রথ চালাচ্ছে সে খুবই ভিতরে থাকতো, গোপনে রাখা হতো তাকে, আর রথটার বাইরে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মানে যে আসবে তার উপর দিয়ে রথটা চলে যাবে। তাহলে একটা ছিল রথ মুসল আর একটা ছিল মহাশিলা কণ্টক, যেখানে বড় বড় পাথরের শিলা নিক্ষেপ করা যায়। তাহলে এই দুটো অস্ত্র, ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং তারপর দীর্ঘ 16 বছর যুদ্ধ করার পর দেখা যাচ্ছে শেষ পর্যন্ত অজাতশত্রু বজি দখল করছে। জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ ছিলেন। জৈন ও বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলিতে অজাতশত্রু নিজ নিজ ধর্মের অনুরাগী বলে দাবি করেছেন। মহাবীরের সঙ্গে তার ঘনিষ্ঠতা থাকলেও বৌদ্ধ ধর্মের প্রতি তার শ্রদ্ধাবান ছিল। তিনি রাজগৃহে, তার সময় আমরা দেখেছিলাম মানে প্রথম যেটা বৌদ্ধ সঙ্গীত সেটা হয়েছিল, তাহলে তিনি রাজগৃহে ধাতু চিত্র নির্মাণ করে এবং মহাবিহারগুলির সংস্কার সাধন করেন। তার শাসনকালে দেখা যাচ্ছে যে আনুমানিক খ্রিস্টপূর্ব 486 অব্দে প্রথম বৌদ্ধ সঙ্গীতির আহত হয়েছিল রাজগৃহে এবং এই সম্মেলনের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। খ্রিস্টপূর্ব 452 অব্দে এবং 52 অব্দে দেখা যাচ্ছে অজাতশত্রুর মৃত্যু। এখানে দেখো আনুমানিক, তারপর এখানে ধরো আনুমানিক, এই শব্দটা কেন ব্যবহার করা হয়? কারণ মানে প্রাচীন ভারতের যেটা ইতিহাস, যেমন ধরো আমরা আধুনিক ভারতের ইতিহাস আমরা আনুমানিক শব্দ ব্যবহার করি না, কারণ সেখানে ধরো সমস্ত কিছু ডেট সেখানে মেনশন করা আছে, কোন তারিখে হয়েছিল সেটা আমরা ঠিকভাবে জানি, কিন্তু প্রাচীন ভারতে আমরা সেইভাবে হয়তো ডেটটা জানি না, যার জন্য আমরা প্রায় আনুমানিক এই শব্দগুলো ব্যবহার করি, মানে সেই সময়ের কাছাকাছি। ওই জন্য দেখবে আমি হয়তো বললাম এখানে 452, অন্য বই হয়তো দেখবে 453, এমনি টাইপের কিছু লেখা আছে, মানে তার আশেপাশেই হবে, ওই জন্যই এখানে আনুমানিক শব্দটা ব্যবহার হয়। আবার প্রাচীন ভারতে দেখবে একটু ডেট গুলো নিয়ে একটু থাকে, মানে এক বই হয়তো একরকম দেওয়া আছে, অন্য বই হয়তো অন্য দেওয়া আছে। এরপর দেখা যায় যে অজাতশত্রুর মৃত্যুর পর উদয়ন দেখা যায় 16 বছর মুঘলের সিংহাসনে করে বসেছিলেন এবং পরিশিষ্ট পর্বণ গ্রন্থ থেকে জানা যায় যে গঙ্গা নদীর তীরে পাটলিপুত্রতে নতুন রাজধানী তিনি নির্মাণ করেন। তার অজাতশত্রু সেখানে, এটার আগের নাম ছিল পাটলিগ্রাম, যেখানে দুর্গ নির্মাণ করেছিলেন, আর পাটলিপুত্র এটা উদয়ন করছে, যেহেতু ধরো তারপর পাটলিপুত্র নাম দিয়ে দেখা যাচ্ছে যে রাজধানী তিনি নির্মাণ করেছিলেন। এই রাজধানী স্থাপনের সৃষ্টি করে গিয়েছিলেন অজাতশত্রু পাটলিগ্রামে দুর্গ নির্মাণের মাধ্যমে। এরপর দেখা যাচ্ছে যে অজাতশত্রুর পরে পুত্র উদয়ন তো শাসক হয়েছিল। অবন্তীরাজ প্রদত্তের পুত্র পাল উদয়নের সঙ্গে সংঘর্ষ করেছিলেন, উদয়নে সফল হয়েছিলেন। তারপর উদয়নের পরবর্তীকালে আমরা 3 জন রাজা দেখতে পাই। এটা ছিল পিতৃহন্তা, একটা ছিল অনিরুদ্ধ মুন্ড আর একটা ছিল নাগদর্শক। তো এই যে পিতৃহন্তা মানে হচ্ছে যে নিজের পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিল, তাহলে অনিরুদ্ধ, মুন্ড, দর্শক, এরা ছিল পিতৃহন্তা। এরপরে আমরা দেখতে পাবো যে বারাণসীর শাসনকর্তা শিশুনাগ, তিনি নাগ দর্শককে, তাহলে নাগ দর্শক কে ছিলেন? নাগ দর্শক ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা, তাকে হত্যা করে মুগধের সিংহাসনের অধিকার করে নেয়। এরপরে আছে যে শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ যেখানে আমরা দেখতে পাই যে আনুমানিক 430 অব্দে খ্রিস্টপূর্ব তো শিশুনাগ মুগধে শিশুনাগ বংশের সূচনা করেন। প্রথমে তিনি গিরিবজ্র এবং পরে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। অবন্তীরাজ পালকের বংশধরের দুর্বলতার সুযোগে তিনি উজ্জয়িনী সহ অবন্তীকে মগধের সাম্রাজ্যভুক্ত করেছেন। তাহলে যত দিন দেখা গেছে মগধের সাম্রাজ্য বিস্তার লাভই করে গেছে এবং সেটা চরম আমরা উৎকর্ষতা অশোকের রাজত্বকালে দেখতে পাবো। পরবর্তী শাসক কাকবর্ণ বা কালাশক, তার সময় আমরা দেখেছিলাম যে বৌদ্ধ যেটা দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত সেটা হয়েছিল। তো তার রাজধানী ছিল পাটলিপুত্র বা পূর্বতম পাটলি গ্রামে নিয়ে আসেন। তার রাজত্বকালে বৈশালীতে দেখা গেছিল যে দ্বিতীয় যেটা বৌদ্ধ সঙ্গীতের আহ্বান করা হয়েছিল। তাহলে কাকবর্ণ বা কালাশক তিনি পাটলিপুত্র থেকে রাজধানীটাকে বৈশালীতে স্থানান্তর করেছিল এবং সেইখানে দেখা গেছিল যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটা হয়েছিল। এক সূত্র এবং বামভট্টের হর্ষচরিত অনুসারে তিনি ও তার 10 পুত্র খ্রিস্টপূর্ব 364 অব্দে জৈন শূদ্রের হাতে নিহত হন এবং সে শূদ্রক নাম হচ্ছে মহাপদ নন্দ, যিনি নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা নন্দ বংশ সম্পর্কে জানবো। নন্দ বংশের মোট 9 জন শাসক ছিলেন, তার মধ্যে প্রথম ছিলেন মহাপদ নন্দ, যিনি শিশুনাগ বংশের অবসান ঘটিয়ে উচ্ছেদ ঘটিয়ে নন্দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই শাসক হচ্ছে ধননন্দ। ধননন্দ কিন্তু খুবই অত্যাচারী শাসক ছিলেন। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ নন্দকে উগ্রসেন বলা হয়েছে, পুরাণে তাকে সর্বক্ষত্রান্তকান্ত বলা হয়েছে, সমস্ত ক্ষত্রিয়দের উচ্ছেদকারী, এছাড়া তাকে একরার অর্থাৎ অদ্বিতীয় শাসক বলা হয়েছে। এছাড়া তিনি ইস্পাকু, তারপরে পাঞ্চাল, অসম, কোর, মিথিলা, সুরসেন প্রভৃতি ক্ষত্রিয় বংশকে উচ্ছেদ সাধন করেছিলেন, যার জন্য তাকে বলা হয়েছিল সর্বক্ষত্রাকান্ত। এছাড়া কলিঙ্গ সম্ভবত বিদ্রোহী কৌশল এবং দক্ষিণ ভারতের কিছু অংশ তার সাম্রাজ্যভুক্ত হয়েছিল। তাহলে তিনি দেখা গেছিল যে মগধে যেটা বিস্তার সেটা অনেক দূর নিয়ে গেছিল।
তার জন্য হেমচন্দ্র রায়চৌধুরী মহাপদানন্দকে ভারতের প্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠা বলে অভিহিত করেছেন। পরবর্তী শাসক ছিলেন ধর্মনন্দ, মানে শেষ শাসক যেটা ধর্মনন্দ। তো উগ্রসেনের পুত্র হিসাবে নামেও তিনি পরিচিত। সমকালীন গ্রিক লেখকদের কাছে তিনি অ্যাগ্রামেস হিসাবে উচ্চারিত রয়েছে। গ্রিক লেখক ধর্মনন্দের বিপুল ঐশ্বর্যশালী এবং পরাক্রান্ত রাজা হিসাবে বর্ণিত করেছেন। মগধের আক্রমণের সময়, মানে যখন দেখা গেছিল যে যখন ধর্মনন্দ শাসন করছিলেন, সেই সময় দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডারের অভিযান শুরু হয়েছিল। তো আলেকজান্ডার যখন ভারত এসেছিলেন তখন কিন্তু মগধে নন্দ বংশের শাসক ছিলেন ধননন্দ। তাহলে আক্রমণের সময় তিনি ছিলেন মগধের শাসক। কার্টিয়াসের বিবরণ থেকে জানা যায় যে ধননন্দের অধীনে 20,000 অশ্বরোহী, সুদক্ষ, তারপরে পদাতিক, এছাড়া 2,000 রথ এবং 3,000 হাতি। তার এই সামরিক শক্তির জন্য আলেকজান্ডার বিপাশা নদীর আক্রমণ করতে পারেনি। না, আসলে এটা না, আলেকজান্ডার আসলে বিপাশা নদী পর্যন্তই গেছিল, তারপর আর পার হয়নি। কারণ দেখা গেছিল যে অনেকটা সময় ধরে তার সৈনিকরা যুদ্ধ করছিল এবং সৈনিকরা চেয়েছিল যে না, এরপর আমরা আমাদের দেশে ফিরে যাব। আলেকজান্ডার অনেক দূর পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল আর সৈনিকরাও খুব দুর্বল হয়েছিল, যার জন্য দেখা যাচ্ছে আলেকজান্ডার শেষ পর্যন্ত ভারত ত্যাগ করছে। এছাড়া মাত্রাতিরিক্ত কর এবং প্রজা সাধারণের প্রতি দুর্ব্যবহারে প্রজাদের জনপ্রিয়তা হারায়। এবং কে হারায়? এটা হচ্ছে ধর্মনন্দ। আনুমানিক খ্রিস্টপূর্ব 324 অব্দে দেখা যাচ্ছে যে কৌটিল্যের সহযোগিতায় দেখা যায় যে শেষ নন্দ শাসক ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং নন্দ বংশের উচ্ছেদ ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মগধের সিংহাসন লাভ করেছিলেন। এখন আমরা যেগুলো ভারতে বৈদেশিক আক্রমণ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তার আগে আমরা কিছুগুলো দেখবো, মানে সেই সময় দেখা গেছিল যে 16টা যে মহাজনপদ আলোচনা করলাম, সেই সময় মানুষ মূলত যেটা 5 মার্ক মানে ছাপযুক্ত মুদ্রা সেটা ব্যবহার করতো। যেখানে ধরো অবন্তী মহাজনপদ, সেখানে রূপার মুদ্রা আমরা দেখতে পাই যেটা কারসাপন নামে পরিচিত। এছাড়া গান্ধারে আমরা গোলাকার মুদ্রা দেখেছি, তক্ষশিলার মহাজনপদের মুদ্রা রয়েছে, আবার কৌশল যেটা মহাজনপদ সেখানে রূপার মুদ্রা, অর্থাৎ রূপার মুদ্রা এই সময় আমরা দেখতে পাই। তো এই যে ধরো মুদ্রা যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন জনপদে প্রচলিত মুদ্রা ছিল এবং এগুলোকে পাঞ্চ করে করে দেখা যেত, এক একটা শেপে এক একটা ছাপে আনা হতো। তো এগুলোকে বলা হয় ছাপযুক্ত মুদ্রা বা 5 মার্ক কয়েন। এখন আমরা ভারতের বৈদেশিক যেটা আক্রমণ রয়েছে, মানে ভারত হচ্ছে এমন একটা দেশ যে কিন্তু কখনো অন্য দেশের উপর কিন্তু আক্রমণ করেনি, কিন্তু অন্যান্য দেশ দেখা গেছে যে ভারতের উপর বহুবার আক্রমণ করেছে, কিন্তু ভারতের উপর আক্রমণ করলেও তারা এই দেশের হয়েছে। তারপরে ধরো এই দেশের সংস্কৃতির সাথে তাদের দেশের যেটা সংস্কৃতি ছিল সেটার মিলবন্ধন ঘটিয়েছিল। এই তাদের তারপরে ধরো বিভিন্ন ধরনের যেগুলো ধরো আর্কিটেকচার, সেগুলো আমরা দেখতে পাই যদি কোনো ইসলামিক কান্ট্রি। আর এখানে দেখবে অনেক অনেক ধরনের নতুন নতুন আর্কিটেকচার দেখা গেছে। যখন দেখবে মধ্যযুগে ভারতের সম্পর্কে দেখি, তখন দেখবে সুলতানি, তারপরে মোগল, তারা কিন্তু ভারতের সংস্কৃতির সাথেই মিশে গেছিল। কিন্তু ব্রিটিশরা ছিল এমন যারা কিন্তু ভারতের সম্পদ নিয়ে তাদের দেশ চালিয়েছে, শুধু মানে শোষণের পরিমাণটা ভারত থেকে শুধু নিত আর ওই দেশে যেত, যার জন্য দেখা গেছিল যে আমরা তাদের মানে যেটা শাসন সেটা থেকে দেখা গেছিল যে প্রচুর সংগ্রামের মাধ্যমে আমাদের দেশটাকে স্বাধীন করেছে। বহুবার আক্রমণ হয়েছে, কিন্তু ব্রিটিশরা যেটা করেছে, তারা এই দেশের সাথে মিশে তো যায়নি, তারা এই দেশের সম্পদ সমস্ত কিছু লুট করে তাদের দেশটাকে উন্নতের পর উন্নত করেছে। তো বৈদেশিক আক্রমণের মধ্যে আমরা দেখবো যে পারস্যিক আক্রমণ। খ্রিস্টপূর্ব 8শ শতকের মাঝামাঝি পারস্যের আকানিমীয় বংশের সম্রাট সাইরাস উত্তর পশ্চিম ভারতে কাবুল নদীর উত্তর পূর্ব অঞ্চল দখল করেন। প্রথম সম্রাট দ্বারা তিনি দেখা যাচ্ছে যে গান্ধার এবং সিন্ধু নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল জয় করেছিলেন। আলেকজান্ডার ভারত আক্রমণ প্রথম পারস্যিক আক্রমণের প্রায় 2 শতাব্দী পরে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের শেষ দিকে গ্রিক বীর আলেকজান্ডার তিনি ভারত আক্রমণ করে এবং তিনি ছিলেন ম্যাসেডোনিয়ার রাজা ফিলিপের পুত্র। এবং আলেকজান্ডারের স্বপ্নই ছিল যে সমগ্র বিশ্ব জয়। খ্রিস্টপূর্ব 330 অব্দে পারস্যের আকানিমীয় বংশের শাসক দ্বিতীয় দারায়ুসকে গোগুমেলের যুদ্ধে পরাজিত করে আলেকজান্ডার পারস্য দখল করে। ভারতের ইতিহাসে এই ঘটনা গুরুত্বপূর্ণ এই জন্য যে এরপর আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারতে পারস্য সাম্রাজ্য প্রদেশগুলি জয় করতে আগ্রহী হয়। আলেকজান্ডার দেখা গেছিল যে পারস্যদের যেটা আকেমেনীয় যেটা সাম্রাজ্য সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। এবং এরপর দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে তো পারস্যের বিভিন্ন ধরনের যে অঞ্চলগুলো মানে পারস্যিক সাম্রাজ্য বিস্তার হয়ে গেছিল, তো সেই জায়গাগুলোকে কি করেছিল, জয় করেছিল। এবং তারপর দেখা যাচ্ছে কি ভারতের যেটা উত্তর পশ্চিম ভারত, সেখানে দেখা যাচ্ছে যে আলেকজান্ডারের আগমন ঘটে যাচ্ছে। আলেকজান্ডারের ভারত অভিযানের উদ্দেশ্য প্রথমত ছিল যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা, তারপর হচ্ছে ভারতের অপরিমিত সম্পদ, বিভিন্ন ধরনের ধরো বই ছিল ভারতের নিয়ে লেখা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভারতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, তাহলে যার জন্য দেখা যেত বহুবার এখানে মানুষ আসতো মানে লুট করার জন্য। তারপর আছে কিন্তু তাদের কালচার, তারা কিন্তু এখানে এলেও তারা এই দেশের সাথেই কিন্তু মিলিয়ে যেত, এটা ভালো জিনিস ছিল। তারপর আছে পারস্য জয়ের পর উত্তর পশ্চিম ভারতে পারস্য সাম্রাজ্যের প্রদেশগুলি জয় করার আগ্রহ। আলেকজান্ডার দেখা যায় খ্রিস্টপূর্ব 327 অব্দে 30,000 সৈন্য সহ তিনি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রমণ করে ভারত অভিযানের সূচনা করেন। 326 অব্দে তিনি সিন্ধু নদ অতিক্রমণ করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করেন এবং রাজা অম্বিকে বিনা যুদ্ধে প্রচুর উপকরণ সহ তার কাছে আত্মসমর্পণ করে। রাজা অম্বি তাকে কিন্তু প্রথম বিশ্বাসঘাতকতা বলা হয়। যেমন ধরো মির্জাফর পুরো পথটা সুযোগ করে দিয়েছিল ইংরেজদেরকে ভারত শাসন করার জন্য, তাকে তো বিশ্বাসঘাতকতা বলা হয়, কিন্তু প্রথম যে বিশ্বাসঘাতকতা সেটা হচ্ছে রাজা অম্বি, যিনি
মানে নিজের দেশটাকে মানে যাতে বিদেশিরা যাতে মানে নিজের দেশটাকে আমি তোমাদের বোঝাতে পারছি না যে সে কি করেছিল, আলেকজান্ডারকে বিভিন্ন ধরনের সাহায্য করেছিল যাতে ভারতের বাকি অঞ্চলগুলো যাতে জয় করতে পারে। তাহলে কি নিজের দেশের প্রতি এখানে কি করা হচ্ছে, ওই যেটা বেমানি বলে সেটাই করেছিল। তো যার জন্য রাজা অম্বিকে মানে বিশ্বাসঘাতকতা বলা হয়। তো শুধু রাজা অম্বি ছিল না, কিন্তু শুরুয়াতটা কিন্তু অম্বিই করেছিল। তো অম্বির সাথে আরো ছিল, যেমন ধরো কফিউস ছিল, তারপর সঞ্জয়, তারপরে অশ্বজিৎ, শশীগুপ্ত প্রমুখ রাজনবর্গ আলেকজান্ডারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর আমরা দেখবো হিরাসপেসের যুদ্ধ, যেটা ঝিলাম এবং চন্দ্রভাগা, যেটা চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজা পুরু এবং আলেকজান্ডার মধ্যে হয়েছিল। এবং পুরু খুবই ভালোভাবে কিন্তু যুদ্ধটা করেছিল, যদিও পুরু পরাজিত হয়েছিল। তো খ্রিস্টপূর্ব 326 অব্দে দেখা গেছিল হিরাসপেসের যুদ্ধ, যেখানে পুরু পরাজিত হয়েছিল। কিন্তু তখন যখন পুরুকে পরাজিত করেছিলেন, তখন আলেকজান্ডার বলেছিল যে তোমার সাথে কিরকম ব্যবহার করা উচিত। তখন তিনি বলেছিলেন যে একজন রাজার প্রতি যে ব্যবহারটা করে সেটাই আমি আশা রাখি। এবং যেটাতে দেখা গেছিল যে নিজের দেশের প্রতি পুরু যেটা আত্মসম্মান, সেটা দেখা গেছিল আলেকজান্ডার খুবই খুশি হয়েছিল এবং যে জায়গাটা তিনি দখল করেছিলেন সেটা কিন্তু পুরুকেই ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে দেখা যাচ্ছে যে তারা মিত্র রাজ্যে পরিণত হয় এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন। আলেকজান্ডার বিপাশা নদী পর্যন্তই অগ্রসর হয়েছিল, তারপরেও চেয়েছিল, কিন্তু দেখা গেছিল যে তার সৈনিকরা কিন্তু আর যেতে চায়নি। গ্রীক আলেকজান্ডার 325 অব্দে ভারত ত্যাগ করেন। আলেকজান্ডার ভারতে মোট 19 মাস ছিল, 326 খ্রিস্টপূর্ব থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং প্রত্যাবর্তনের কারণ যে শতদ্রু বা বিপাশা নদীর তীরে পৌঁছানোর পর তার ক্লান্ত এবং পরিশ্রম দেখা, মানে সৈনিকরা যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছিল, তার জন্য তাদের আর ভালো লাগছিল না যে সৈন্যরা আর এগোতে অস্বীকার করে, এবং তখন তিনি বাধ্য সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবার ফিরে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে সিন্ধু নদী দিয়ে যাত্রা শুরু করে এবং সমুদ্র এবং স্থলপথে বাহিনীকে বিভক্ত করে দেয় এবং পারস্যে যেটা ইরান, সেখান দিয়ে রওনা হয়। ভারত ত্যাগের পর প্রায় 2 বছর পর দেখা যাচ্ছে যে তিনি রোগাক্রান্ত হন এবং 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনেই তার মৃত্যু হয়েছিল। এবং যখন তিনি মারা যান তখন তার বয়স ছিল 32 বছর। মানে বাবু, এত কম বয়সে তিনি কতটা জায়গা তিনি জয় করেছিলেন। তাহলে 32 বছর দেখা যাচ্ছে ব্যাবিলনেই তিনি মারা যান। তো আলেকজান্ডার যে ভারতে এসেছিল, তার ফলে দেখা গেছিল যে ভারতে যেটা রাজনীতি কিছুটা তো পরিবর্তন হবে। প্রথমত ধরো উত্তর পশ্চিম অঞ্চলে যেগুলো ধরো পারস্যদের অধীনে যে অঞ্চলগুলো ছিল সেগুলো তো মুক্ত হলো। তাহলে উত্তর পশ্চিম ভারতের কয়েকটি গ্রিক উপনিবেশ গড়ে উঠেছিল, সেগুলি গ্রিস এবং ভারতের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিল। যেমন ধরো আলেকজান্দ্রিয়া, বুকেফালা, তারপর হচ্ছে নিকিয়া, এই বিভিন্ন ধরনের আমরা অঞ্চল দেখতে পাই। এছাড়া পরোক্ষ কারণের মধ্যে ছিল যে আর আলেকজান্ডার ভারতে এসেছিল বলে দেখো যেগুলো বড় বড় শক্তিশালী শাসক ছিল তাদের তো পরাজিত হলো, যার ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে আরো সুবিধা হলো যে ধর্মকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা। পরোক্ষ কারণের মধ্যে দেখবো যে গ্রিক সভ্যতা এবং সংস্কৃতি ভারতে প্রবেশ করে। ভারতের মুদ্রা, গ্রিক বিজ্ঞান, শিল্পকলা, ধর্মের উপর গ্রিক প্রভাব লক্ষ্য করা যায়। গ্রিক এবং রোমান শিল্পনীতির প্রভাবে ভারতের গান্ধার শিল্প গান্ধার শিল্প গড়ে উঠেছিল। ভারতের নাটকে যেটা যবনিকা পর্দার ব্যবহার, সেটা আমরা গান্ধার গ্রিকদের কাছ থেকে পেয়েছিলাম। এছাড়া উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি জয়, আলেকজান্ডার পরবর্তীকালে মৌর্যদের পক্ষে এই অঞ্চল জয়ের পথ প্রশস্ত হয়েছিল। আলেকজান্ডার ভারত অভিযানের এবং প্রত্যাবর্তনের ফলে দেখা গেছিল গ্রিস এবং ভারতের মধ্যে বাণিজ্যিক যেটা আদান প্রদান সেটা শুরু হয়েছে। মানে যখন আমরা দেখবে যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গার মানুষের সাথে যখন আমরা মিশি, তখন দেখবে তাদের কালচার আর আমাদের কালচার কিন্তু এক্সচেঞ্জ হয়, তখন আমরা আরো অনেক কিছু জিনিস শিখতে পাই। তো সেটাই হয়েছিল। আজকের ক্লাসে এত পর্যন্ত আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা মূলত 1600 মহাজন পদ দেখলাম এবং আলেকজান্ডার ভারত আক্রমণ সেটা সম্পর্কে জানলাম। পরের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে দেখবো। তোমরা একটু জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্টের মাধ্যমে তা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।